ধীরে ধীরে বিবস্ত্র দেহে সুলতানকে শয্যায় ডাকল মেরি। বুকে সদ্য বাবা হারানোর শোক আর প্রতিশোধের আগুন মেরিকে জ্বালিয়ে পুড়িয়ে আরও মজবুত করে তুলছে। জানালার পাশে দাঁড়ানো সুলতান তাচ্ছিল্যের হাসি এসে বলল, কোথায় বাবার হত্যার প্রতিশোধ নেবে তা না করে বাবার হত্যাকারীর সাথে সোহাগরাত করতে প্রস্তুত হয়ে আছো? তোমার আর কি বা করার আছে? কারণ তুমি যে নারী জাতি, ভোগ্যপূর্ণের মতোই নিজেকে মেলে ধরেছ একজন পুরুষের সামনে। এটা ছাড়া কি বা করার আছে তোমাদের? মেরি বলল, পুরুষের সামনে বলতে আপনি তো আমার স্বামী, আমার যা কিছু তা তো আপনারই। আপনার সামনে নিজেকে মেলে ধরা পাপ অথবা অন্যায় কিছু নয় রাজপুত্র সুলতান। সুলতান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, কোথায় গেল তোমার বাবার অহংকার আর গৌরব রাজকুমারী মেরি? তোমার বাবার রাজ্য আমাকে তোমার বাবা যে অপমান করেছিল তার প্রতিশোধ স্বরূপ নিজের হাতে তোমাকে বাবাকে হত্যা করলাম, তার মেয়েকে বিয়ে করলাম। তোমার বাবা আমাকে বলেছিল বর্বর, অথচ দেখো এই বর্বরই তার একমাত্র মেয়ের স্বামী। আশেপাশের শত রাজ্যে রাজকুমারী মেরির রূপের প্রশংসা, বুদ্ধিমত্তার তারিফ। রাজ্যের রাজকন্যা সুন্দরী মেরি আজ আমার বিছানায়। কোথায় তোমার বাবার গর্ব? কোথায় দম্ভ? কোথায় অহংকার? নরম গলায় মেরি বলল, রাত অনেক হয়েছে, এবার শুতে আসুন। আবারও সুলতান হেসে বলল, ভেবো না তোমায় স্ত্রী হিসাবে গ্রহণ করেছি মেরি। এটা সেই অপমানের বদলা যেটা তুমি করেছিলে আমায়। আজ সারা রাত তোমার শরীর ভোগ করে সকালে শরীরের রাজ্য ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তাদের সুন্দরী রাজকন্যাকে। সবাই দেখবে আর ভাববে সুলতান রাজপুত্র কতটা ভয়ঙ্কর, তার সাথে পাঙ্গা নিলে পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। পাশাপাশি রাজ্য হওয়ায় সুলতান তার দলবল এবং পোষা 4টি হিংস্র বাঘ নিয়ে প্রায়ই ঝামেলা চালাতো মেরির বাবার রাজ্যে। এতে যেমন প্রাণনাশ হতো তেমনই ক্ষয়ক্ষতি। মেরির বাবা শান্তশিষ্ট রাজা হিসাবেই পরিচিত। যেমন দয়ালু তেমনই তার উদার মনের মানুষ বলে তার প্রশংসা লোকমুখে। আর এই কারণেই সুলতান ও সুলতানের বাবার খুব হিংসা হতো। তারা সব সময় চাইতো মেরির বাবার এই সম্মান যে কোনো উপায়ে ধ্বংস করতে। হঠাৎ করে সুলতান মেরির বাবার রাজ্য থেকে কুমারী মেয়েদের তুলে এনে ধর্ষণ এবং ধর্ষণ শেষে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে আসতে শুরু করে। আর সুলতান এবং সুলতানদের লোকজন আশেপাশের রাজ্যে বলতে থাকে যে রাজা নিজের প্রজাদের সুরক্ষা দিতে ব্যর্থ, সে রাজ সিংহাসনের অযোগ্য, তার রাজ্য ত্যাগ করে চলে যাওয়া উচিত। হিংস্র 4টি বাঘ এবং ভয়ঙ্কর দস্যু নিয়ে হানা দিয়ে মেরির বাবার রাজ্যে মেয়েদের তুলে নিয়ে আসা লুটপাট এবং নৃশংসতা যখন চরম পর্যায়ে, তখন আর মেরির বাবা শান্ত থাকলেন না। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন, পরের বার যদি সুলতান তার রাজ্যে প্রবেশ করে তবে সেদিন হবে সুলতানের জীবনের শেষ দিন। অপরাধী সে রাজপুত্র হোক বা যেই হোক, রাজা কাউকে ছাড় দেবে না। এই কথা শোনার পরে সুলতান আরও শতগুণ ক্ষেপে গিয়ে পরিকল্পনা করল মেরির বাবার রাজ্যে সোজা রাজপ্রাসাদে হামলা করার। যেমন ভাবা তেমন কাজ। গভীর রাতে অসংখ্য দস্যু এবং 4টি হিংস্র বাঘ নিয়ে রাজ্যে উপস্থিত হয় সুলতান। মেরির বাবার রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারির মেইন গেটের কাছে এসে রক্ষীদের দিকে বাঘ লেলিয়ে দিল সুলতান। হঠাৎ আক্রমণের অনেক রক্ষীর প্রাণ গেল। এবার সুলতান দলবল নিয়ে মেন গেট দিয়ে ঢুকে রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয়। রাজপ্রাসাদে ঢোকার সিংহদুয়ার বন্ধ করে দিল দ্বার রক্ষাকর্তারা। সুলতান তাদের দিকে বাঘ লেলিয়ে দিল। নিজের কক্ষে ঘুমিয়েছিল মেরি। বাইরের চিৎকার চেঁচামেচি এবং গোলযোগের শব্দে ঘুম ভেঙে গেল মেরির। লাফিয়ে উঠে বসে আসন্ন বিপদ আঁচ করতে পেরে দৌড়ে ছাদে এসে সব কিছু দেখে মেরির আর কিছু বুঝতে বাকি নেই। মেরি তার বাবার একমাত্র সন্তান বলে মেরিকে তার বাবা চীন দেশে পাঠিয়েছিলেন কুংফু রপ্ত করতে। পাশাপাশি মেরি ধনুকবিদ্যায় যোগ্যতা অর্জন করে, অন্তত যেন বিপদকালে নিজেকে রক্ষা করতে পারে মেরি।
এটা ভেবেই মেরির বাবা মেরিকে চীন দেশে পাঠিয়েছিল। মেরি দৌড়ে নিচে এসে তীর ধনুক নিয়ে আবার ছাদে ফিরে এসে ধনুকে তীর রেখে গুনে গুনে টেনে পর পর 4টে তীর ছুঁড়ল 4টে বাঘকে লক্ষ্য করে। একটা তীরও লক্ষ্যচ্যুত হলো না। 4টে তীর 4টে বাঘের গায়ে আঘাত করা মাত্রই বাঘগুলো ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে শূন্যে লাফিয়ে উঠে আবারও মাটিতে পড়ে ছটফট করে মারা গেল। সুলতান ও তার লোকজন ভীষণ অবাক। মেরির গায়ে ভীষণ জোর, নাকি এই তীরের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? 5 নাম্বার তীরটা ধনুকে রেখে গুণ টেনে সুলতানের দিকে তাক করে মেরি বলল, অত্যাচারী সুলতান, চাইলেই এই 5 নাম্বার তীরটা তোমার বক্ষ ভেদ করে প্রাণকে পরপারে পাঠাতে পারে এই মুহূর্তে, কিন্তু সেটা করলে আমাদের আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তবে তুমি তোমার কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি পাবে। মেরির বাবার লোকজন এসে সুলতান ও তার লোকজনদের বন্দি করে ফেলল। তার পরদিন সুলতান সহ তার লোকজনদের মাথা ন্যাড়া করে খালি পায়ে রাজ্য থেকে বিদায় করা হলো। মেরির বাবা হুমকি দিলেন, এবারের মতন প্রাণ ভিক্ষা দেয়া হলো, পরের বার আর সেই সুযোগও থাকবে না। প্রতিশোধের নেশায় পাগল প্রায় সুলতান এই অপমানের বদলা নিতেই হবে। ধ্বংস করতে হবে রাজা ও রাজ্য, তবেই সুলতানের শান্তি হবে। মেরির যে তীরে বাঘগুলো মুহূর্তে ছটফট করে মারা গেছিল সেগুলো স্বাভাবিক তীর হলেও তীরের ডগায় মাখানো ছিল পৃথিবীর মারাত্মক প্রাণঘাতী বিষ। চীনে কুংফু এবং ধনুক বিদ্যা রপ্ত করার পরে মেরি গিয়েছিল আফ্রিকা সফরে। সেখানে একজন শতবর্ষী বয়স্ক আফ্রিকানের সাথে পরিচয় হয় মেরির। মেরি রাজকন্যা জেনে সেই বয়স্ক লোক মেরিকে দিয়েছিল এই বিষ। বলেছিল ঘোর বিপদে এই বিষ নাকি মেরির কাজে লাগবে। হলেও তাই। ডেথ স্করপিয়ন নামে এক ধরনের মারাত্মক বিছে এবং মারাত্মক বিষধর সাপের বিষ মিশিয়ে তৈরি হয় এই বিষ। মুহূর্তের মধ্যেই যে কারোর প্রাণ নিতে পারে। এই সেই বিষ তীরের ডগার মেখে তীর ছুঁড়েছিল বলেই বাঘগুলোকে মুহূর্তেই মারছিল। সুলতান রাজ্যের নামকরা বুদ্ধিজীবীদের নিয়ে গোপন বৈঠকে বসলেন। ষড়যন্ত্রের জাল বিছানোর পরিকল্পনা শুরু হলো। কিভাবে রাজাকে উচিত জবাব দেওয়া যায়, শুধু তাই নয়, রাজাকে হত্যা সহ রাজকন্যা মেরিকেও উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা। বেশ কিছুদিন শান্ত সবকিছু। সুলতান ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তার প্ল্যান মোতাবেক। যেহেতু সুলতানের রাজ্যের পাশাপাশি রাজ্য মেরির বাবার, সেহেতু হামলা করার নিয়ম অতটা চিন্তিত নয় সুলতান। সুলতানের প্ল্যানের সর্বপ্রথম টোপটা গেলাতে হবে মেরির বাবার মন্ত্রীকে। মারাত্মক ভয়ঙ্কর এক চাল চালতে চলেছে সুলতান। সেটা থেকে বাঁচা মেরির বাবার পক্ষে অসম্ভব প্রায় ভেবেই আনন্দে সুলতানের মুখে পৈশাচিক হাসি। বিবস্ত্র মেরি পালঙ্কে শুয়ে অপেক্ষায় আছে সুলতানের। বালিশের নিচে ধারালো তরবারি। মেরি অপেক্ষায় আছে সুলতান কখন আসবে তার দেহভোগ করতে, আর মেরি তার উদ্দেশ্য হাসিল করবে। সুলতান জানালার পাশে দাঁড়িয়ে মেরির মৃত বাবার নামে উল্টো পাল্টা বলেই যাচ্ছে সমান তালে। আর মেরির অস্থির মনের অপেক্ষার প্রহর গুনছে বাবার হত্যার শোধ নেবার সেই মুহূর্তে। মেরির বাবাকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন কেউ কিছু বুঝে উঠতে পারেনি। সেদিন মেরির বাবা রাজা মির্জা আকবরের মন্ত্রীর একমাত্র মেয়ে এলিশা রাজপ্রাসাদে এসে মীরার কক্ষে উপস্থিত। এলিশাকে ক্লান্ত এবং ভীষণ চিন্তিত ও চোখে মুখে ভয়ের ছাপ দেখে মেরি জিজ্ঞেস করলো, কি হয়েছে এলিশা? এক গ্লাস পানি খেয়ে মৃদু কণ্ঠে এলিশা বলল, সুলতান, মস্ত বড় ষড়যন্ত্রের জাল বিছিয়েছে মেরি। প্রতিশোধের আগুনে মাতাল হয়ে আছে সুলতান। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হামলা বসতে পারে। একটু সময় কিছুটা ভেবে মেরি বলল, আমাদের আরও সতর্ক হওয়া উচিত। রাজ্যের সীমান্তে রক্ষী দ্বিগুণ করতে হবে অতি দ্রুত। আমি বাবার সাথে কথা বলছি এক্ষুনি। এলিশা হন্তদন্ত হয়ে বলল, তার আর সময় নেই মেরি। গুপ্তচরের মাধ্যমে সংবাদ পেয়েছি আজ রাতেই রাজ্যের দক্ষিণাংশে হামলা করে ভিতরের দিকে প্রবেশ করবে সুলতান ও তার সৈন্যরা দলে বলে। আমাদের রাজ্যের আজ ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বাবা অসুস্থ, তাই আমাকে পাঠিয়েছেন। আমায় আবার জলদি ফিরতে হবে মেরি। মেরি মিষ্টি হেসে এলিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ। এলিশা বিদায় নিয়ে চলে গেল।
মেরি বাবার সাথে আলাপ করে রাজ্যের বিশেষ ট্রেনিংপ্রাপ্ত শক্তিশালী সৈন্যদল একত্রিত করে সন্ধ্যার সঙ্গে সঙ্গে রাজ্যের দক্ষিণাংশের সীমান্তে পাঠিয়ে দিল। আর একদল এসে উপস্থিত, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল জঙ্গল থেকে বিষাক্ত ভীমরুল জীবন্ত ধরে আনার জন্য। অসংখ্য ভীমরুল ধরে আনলো তারা। মেরি রাজপ্রাসাদের ছাদে উঠে দুবার হাততালি দিতেই রাজপ্রাসাদের পিছনে বাগান থেকে মেরির সাদা ঘোড়াটা দৌড়ে এসে রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো। এমন তেজি ঘোড়া আশেপাশে 10 রাজ্যে আছে কিনা সন্দেহ। ঘোড়াটা জার্মান রাজা ফিলিপ 2 বছর আগে মেরির জন্মদিনে উপহার স্বরূপ দিয়েছিলেন। মেরি তৈরি হয়ে তীরধনুক নিয়ে বাবার পা ছুঁয়ে সালাম করে নিচে নেমে এসে ঘোড়ায় চেপে বসলো। যারা ভীমরুল ধরে এনেছে তারা অন্যান্য ঘোড়ায় চেপে বসলো। তাদের নিয়ে মেরি রওনা হলো দক্ষিণাংশের উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে রাত বাড়ছে। দক্ষিণাংশে এসে পৌঁছে ভীমরুল ধরে আনা লোকেদের মেরি বলল, ছোট্ট ছোট্ট অসংখ্য মাটির হাঁড়িতে ভীমরুল ভরে 2 রাজ্যের সীমান্তে কিছু দূরে হাঁড়িগুলো রাখতে। তারপর সমস্ত হাঁড়ির মুখে ঢাকনা একটা দড়িতে এমনভাবে বাঁধতে যেন দড়ি টান দিলেই একসাথে সমস্ত হাঁড়ির ঢাকনা খুলে যায়। মেরির এমন বিচক্ষণ বুদ্ধিমত্তার কারণেই দেশে দেশে এমন সুনাম অর্জন করেছে এই বয়সী। মেরিকে সবাই ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে মেরির এত এত গুণের জন্য। মেরির কথা একটাই, শক্তিতে না পারলে কৌশলে জয়ী হতে হবে। রাত্রি দ্বীপ্রহর। হঠাৎ মশাল হাতে হই হল্লা করতে করতে সুলতানের সৈন্যরা এগিয়ে আসতে লাগলো। সুলতানের লোকেদের বর্বরতা শুরু হতে যাচ্ছে বুঝেই যেন ক্ষীণ আলো ছড়ানো চাঁদটাও মেঘের আড়ালে মুখ লোকালো। সেও সাক্ষী হতে চায় না এমন বর্বরতার। হাঁড়ির ঢাকনায় বাঁধা দড়িটা এক প্রান্ত ধরে দাঁড়িয়ে আছে মেরি। টান টান উত্তেজনায় ভরপুর চারপাশ। সুলতানের সৈন্যরা সীমান্ত বরাবর আসতেই মেরি দড়ি টান দিতেই সমস্ত হাঁড়ির ঢাকনা খুলে গেল। হাজার হাজার ভীমরুল বেরিয়ে পড়ল মুহূর্তে। হঠাৎ ভীমরুলের আক্রমণে দিক বিদিক ছোটাছুটি শুরু করলো সুলতানের সৈন্যরা। সেই সুযোগ কাজে লাগিয়ে মেরির স্পেশাল ট্রেনিং প্রাপ্ত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল সুলতানের সৈন্যদের ওপর। দীর্ঘ সময় ধরে চলে আসা যুদ্ধে সুলতানের সৈন্যরা যখন ধরাশায়ী, তখন মেরির মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল অজানা আতঙ্কে। মেরি জলদি করে ঘোড়ায় চেপে ছুটে চলল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। সময়ের স্রোতে ভেসে রাতটাও শেষের দিকে। সামনের বন পেরিয়ে পাহাড়ের পাশ দিয়ে পাহাড় অতিক্রম করে গেলেই প্রাসাদে ফিরতে হবে, আর বেশি দেরি হবে না। বনের কাছে আসতেই ঘোড়া ডেকে উঠে থমকে দাঁড়িয়ে পড়ল। আসার সময় তো মেরির সাথে সৈন্যরা ছিল, তাদের হাতে মশাল ছিল। সেই মশালের আলোতে বন অতিক্রম করেছিল, কিন্তু এখন তো মেরি একা, মশালও নেই। তাই বনের ভিতর এমন ঘুটঘুটে অন্ধকার দেখে ঘোড়া থেমে গেছে। অজানা আতঙ্কে মেরির মন অস্থির। এই অবস্থা একটি মুহূর্ত মেরির কাছে 1 বছরের সমান। মেরি অস্থির মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সাহায্য চাইল। দপ করে একটু সামনে শূন্যে ভাসমান একটি জ্বলন্ত আলোর গোলকের মতন দৃশ্যমান হলো। তার আলোয় আলোকিত চারপাশ। এই দৃশ্য দেখে ঘোড়াটা ভীষণ চমকে গেল। মেরি ঘোড়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করে মনে মনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই আলোর গোলকটা শূন্যে ভেসে চলল বনের ভেতর দিয়ে। মেরিকে নিয়ে ঘোড়া তার পিছন পিছন এগিয়ে চলল। বন পেরিয়ে পাহাড় অতিক্রম করে এসে সেই জ্বলন্ত গোলকটা একজন বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়ে সামনে দাঁড়ালো হাসি মুখে। কি সুন্দর তার চেহারা, কি মিষ্টি তার হাসি। ভয়ের বদলে তাকে দেখে মেরির আরও আনন্দ হলো। মেরিকে নিয়ে ঘোড়াও দাঁড়িয়ে পড়ল। এবার বয়স্ক ব্যক্তি মেরিকে বলল, রাজকুমারী মেরি, তোমার সততায়, নিষ্ঠায়, জ্ঞানে, বুদ্ধিমত্তায়, সৌন্দর্যে সব কিছু মিলিয়ে তোমার তুলনা তুমি নিজে। তুমি যেমন মানুষের অন্তরে অন্তরে ঠাঁই পেয়েছ তোমার নিজ গুণে, তেমনি আমরাও তোমাকে ভীষণ ভালোবাসি। মেরি বলল, কিন্তু আপনি কে? বয়স্ক ব্যক্তি বলল, আমি তোমাদের রাজ্যে বসবাসকারী অন্য সম্প্রদায়ের একজন মানুষ। তুমি তোমার সততা, সাহসিকতা বজায় রেখে চলো, আমরা তোমার সঙ্গে আছি। মেরি প্রাণ ভরে কৃতজ্ঞতা জানালো। বয়স্ক ব্যক্তিটি আবার বলল, জীবনে অনেক চড়াই উতরাই আসবে মেরি, কিন্তু ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়লে তো হেরে গেলে। কথাটা শেষ করে বৃদ্ধটির হাতে একটা বেলি ফুল দৃশ্যমান হলো। বেলি ফুলটি মেরির হাতে দিয়ে তিনি বললেন,
এটি খোঁপায় গুঁজে রেখো সবসময়। যদি কখনো একান্ত প্রয়োজন হয় আমাদের সাহায্যে, তখন ভুলটায় হালকা আগুনের তাপ দিলেই আমরা তোমার সাহায্যের জন্য এগিয়ে আসব। কথা শেষে বৃদ্ধ হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেরি এগিয়ে চলল। রাজপ্রাসাদের কাছাকাছি আসতেই মেরির বুকটা ধক করে উঠল। রাজপ্রাসাদের বাউন্ডারির গেটে পড়ে আছে রক্ষীদের মৃতদেহ। ঘোড়া ছুটিয়ে গেট পার হয়ে রাজপ্রাসাদের সামনে এসে ঘোড়া থেকে নেমে দৌড়ে বাবার কক্ষে এসে থমকে গেল মেরি। বাবার রক্তাক্ত শরীরে মেঝেতে পড়ে কাতরাচ্ছে। মেরি ছুটে এসে হাঁটু গেড়ে বসে বাবার মাথা তুলে কোলের ওপর রাখলো। বাবা কাঁপা কাঁপা হাতে মেরির হাত ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার শেষ ইচ্ছেটা তুই রাখিস মা। তুই সুলতানকে বিয়ে করিস, নয়তো তোকে বাঁচতে দেবে না, আর প্রজাদের সুখেও থাকতে দেবে না। ও বলে গেছে, অন্তত প্রজাদের সুখের কথা ভেবে হলেও আমার কথা রাখিস মা। কথা শেষে মেরির বাবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত বাবার মাথাটা কোলে নিয়ে মেরির বুক ফাটা আর্তনাদে আকাশ পাতাল যেন কেঁপে উঠল। এর থেকে কষ্ট আর যন্ত্রণার মুহূর্ত আর কি হতে পারে? মেয়ের কোলে শত্রুদের আঘাতে আহত বাবার মৃত্যু। মেরি বাবার মৃতদেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করল, বাবার শেষ ইচ্ছে পূরণ করতে সুলতানকে বিয়েও করবে, আবার বাবার হত্যার বদলা নিতে নিজ হাতে সুলতানকে হত্যা করবে। সুলতানের সাথে বিয়েতে মেরির রাজি হবার এটাই ছিল কারণ। যাই হোক, বিছানায় বিবস্ত্র মেরি অপেক্ষা সুলতানের। টেবিলের ওপরে রাখা দুধের গ্লাসে অলরেডি সেই ভয়ঙ্কর বিষ মিশিয়ে রেখেছে মেরি। হয়তো বিষ পানে, নয়তো মেরির হাতের তরবারির আঘাতে মৃত্যু হবে আজ সুলতানের। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। কাপড় পরে উঠে গিয়ে দরজা খুলে দিতেই রাজদাসী জেসিকা হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। তার পিছন পিছন একটা কালো বিড়াল। জেসিকা সুলতানকে বলল, বলবীর আবারও পাগলামি শুরু করেছে হঠাৎ, আপনি ছাড়া কেউ তাকে শান্ত করতে পারবে না। এই বলবীর হচ্ছে সুলতানের প্রিয় হাতি। বিড়ালটি ক্রমাগত মিউ মিউ করছে দেখে সুলতান এগিয়ে এসে টেবিলের ওপরে রাখা দুধের গ্লাসটা হাত দিয়ে বিড়ালের সামনে ফেলে দিয়ে রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল বলবীরের উদ্দেশ্যে। মেঝেতে পড়া দুধ চুকচুক করে একটু খেতেই বিড়ালটা মিয়াও শব্দ করে এক লাফ দিয়ে মেঝেতে পড়ে ছটফট করতে করতে মারা গেল কয়েক মুহূর্তের মধ্যে। জেসিকা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে মেরির দিকে। সুলতানের জন্য রাখা দুধে মেরি বিষ মিশিয়ে রেখেছে সেটা বুঝতে পেরে জেসিকা মেরিকে বলল, আপনি দেখতে যত সুন্দর, আপনার মনটা ততই কুৎসিত রানী মেরি। আপনাকে এর শাস্তি পেতেই হবে। আমার কাছে মহারাজ সুলতান আগে, তারপর আপনি। তাচ্ছিলের হাসি এসে মেরি বলল, জেসিকা, তোমার বাবাকে যদি কেউ হত্যা করতো তাহলে তুমি কি করতে? বাবার হত্যাকারীর সাথে হেসে খেলে সংসার করতে, নাকি বদলা নিতে চাইতে? অবশ্যই বদলা নিতে, কারণ বাবার রক্ত শরীরে প্রবাহমান সন্তান কখনোই বাবার হত্যাকারীকে ছেড়ে কথা বলবে না। মেরি আবারও বলতে লাগলো, জেসিকা, এই যে সুলতানের অত্যাচারে আশেপাশে রাজ্যের লোকজনের প্রাণ ওষ্ঠাগত, কত মেয়ে ধর্ষিত হলো, তাদের জন্য তোমার মায়া হয় না? হাজার হাজার মানুষের দুঃস্বপ্নের কারণ যদি হয় এই একজন অত্যাচারী মানুষ সুলতান, তাহলে সুলতানের জন্য এতগুলো মানুষ তুমি মারবে, নাকি এতগুলো মানুষের জীবনের শান্তি ফিরিয়ে দিতে সুলতানকে প্রতিহত করবে বলো? জেসিকা এগিয়ে এসে একটা কাপড় এনে মেঝেতে পড়ে থাকা দুধ মুছে বিড়ালটি সেই কাপড়ে পেঁচিয়ে উঠে দাঁড়িয়ে মেরিকে বলল, আপনার সুনাম অনেক শুনেছি এবং আপনি রাজ্য ও প্রজাদের নিয়ে খুব ভাবেন। সুলতান আমার মায়ের পেটে লাথি মেরেছিল, সেই কারণেই মায়ের মৃত্যু হয়। প্রতিশোধ আমারও নিতে ইচ্ছে হয়, কিন্তু মহারাজ ভীষণ ভয়ঙ্কর। বেঁচে থেকে না হয় মা বাবার জন্য দোয়া করি, পরপারে যেন তারা ভালো থাকেন। আপনার যা করার বুঝে সুঝে করবেন। মহারাজ যদি বুঝতে পারে তবে তার হাতে আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। কথা শেষে জেসিকা কাপড়ে মোড়ানো বিড়ালটি নিয়ে দ্রুত পায়ে হেঁটে কক্ষ থেকে বেরিয়ে গেল। সুলতান যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষ, তবে সুলতান সেগুলো খারাপ কাজে ব্যবহার করে বলেই চতুর্দিকে সুলতানের এত দুর্নাম। সুলতান তার বুদ্ধি বিচক্ষণতা সঠিক পথে প্রয়োগ করলে অন্যান্য রাজাদের চেয়ে বেশ ভালোই সুনাম অর্জন করতে পারত, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যেদিন মেরির বাবাকে হত্যা করা হয়েছিল সেদিনই মেরি আঁচ করতে পেরেছিল সুলতানের চাল। মেরিদের রাজ্যের মন্ত্রী সেদিন অসুস্থ ছিল না। সুলতান কৌশলে তাকে বন্দি করে
হত্যার হুমকি দিয়ে মন্ত্রীর মেয়ে এলিশাকে দিয়ে মেরির কাছে খবর পাঠিয়েছিল রাজ্যের দক্ষিণাংশে হামলা করা হবে। আসলে সুলতানের পরিকল্পনা ছিল ভিন্ন। সুলতান এলিশাকে দিয়ে ওই খবর পাঠানোর কারণ, মেরির বাবা যখন জানতে পারবে তখন দক্ষিণের সীমান্তে অবশ্যই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের পাঠাবেন। তখন সবার চিন্তাভাবনায় রাজ্যের দক্ষিণাংশে থাকবে। সেই সুযোগ কাজে লাগিয়ে সুলতান তার উদ্দেশ্য হাসিল করবে। রাজ্যের সবাই যখন দক্ষিণাংশ নিয়ে চিন্তিত হবে, তখন সুলতান তার সৈন্যদল দুই ভাগে বিভক্ত করে একদল পাঠাবে মেরির বাবার রাজ্যের দক্ষিণাংশে, আর একদল নিয়ে নিজে গিয়ে হামলা করবে রাজপ্রাসাদে, হত্যা করে মেরির বাবাকে। পরে এলিশা জানিয়েছিল তার বাবাকে বন্দি করার বিষয়টি। সুলতানের পাপের বোঝা এতদিনে অনেক ভারী হয়ে গিয়েছে। আশেপাশের কোনো রাজ্যের সাথে তার ভালো সম্পর্ক নেই। সুলতান নামটা সবার কাছে প্রচণ্ড ঘৃণার। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে সেই বিষয়ে সুলতান সদা সর্বদা সচেতন। তাই তার রাজপ্রাসাদের রক্ষীদের বিশেষ গুরুত্ব দেয় সুলতান, এবং সুলতানের প্রাসাদের প্রহরীরা সব বাঘা বাঘা নওজোয়ান এক একজন। তবুও ভুললে চলবে না, বাপেরও বাপ আছে। মেরির আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করলো সেই বৃদ্ধের দেওয়া বেলি ফুলটা খোপায়নি। মেরি একটু হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, ফুলটাও ছিল ভরসার, সেটাও হারিয়ে গেল অবশেষে। বিষণ্ণ মনে মেরি খোঁপায় যেখানে ফুলটা ছিল সেখানে হাত বুলাতেই ফুলটা আবার দৃশ্যমান হলো। মেরি মনে আবারও ভরসা ফিরে এলো। মেরি বুঝতে পারলো একমাত্র সে ছাড়া কেউ ফুলটা দেখতে পারে না, এই জন্য ফুলটা অদৃশ্য হয়ে থাকে। আয়নার সামনে এসে দাঁড়ালো মেরি। নিজের চেহারার অবস্থা দেখে নিজের জন্য নিজেই আফসোস হচ্ছে। বাবার মৃত্যুর শোক, রাজ্যের এবং প্রজাদের চিন্তা, বাবার হত্যার বদলা নেবার প্রতিজ্ঞা, সব মিলিয়ে মেরির চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে বিষাদের ছায়ায়। একটা টিপ তুলে কপালে দিতে যাবে, এমন সময় নিচ থেকে গন্ডগোলের শব্দ ভেসে এলো মেরির কানে। টিপটা রেখে দিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই হুড়মুড় করে দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে জেসিকা বলল, রানী, আপনি এখানেই দরজা বন্ধ করে কক্ষে বসে থাকুন চুপচাপ। পূর্বদেশের রাজা ইব্রাহিম তার লোকজন দিয়ে হামলা করিয়েছে। অন্যান্য উন্নত দেশের রাজাদের সাথে ইব্রাহিমের ভালো সম্পর্ক আছে, তাই ইব্রাহিম অনেক শক্তিশালী। মেরি অবাক হয়ে বলল, ইব্রাহিমের সাথে সুলতানের কিসের শত্রুতা? জেসিকা বলল, ইব্রাহিমের বাবা তখনও জীবিত। ইব্রাহিম তখন সিংহাসন আরোহণ করেননি। ইব্রাহিমের বোন আতিয়া ছিল আপনার মতোই সুন্দরী এবং গুণবতী। সুলতানের নজর পড়েছিল আতিয়ার ওপর। এই পর্যন্ত বলে জেসিকা থামল। ভীষণ কৌতূহলী হয়ে মেরি জিজ্ঞেস করলো, তারপর? জেসিকা আবারও বলতে শুরু করলো, আতিয়ার বিয়ের পর ফুলশয্যার রাতে স্বামী স্ত্রী মিলনের পূর্বেই আতিয়ার স্বামীকে হত্যা করে সুলতান। আতিয়াকে তুলে নিয়ে আসার সময় সুলতানের হাতে নিজের ইজ্জত হারানোর ভয়ে একজন সৈন্যদের কাছ থেকে তরবারি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আতিয়া। ইব্রাহিমের একমাত্র আদরের বোন ছিল আতিয়া। বোনকে হারিয়ে পাগল প্রায় ইব্রাহিম। এদিকে মেয়ের এমন মৃত্যুর খবর পেয়ে সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইব্রাহিমের বাবা। এরপর ইব্রাহিম রাজা হয়। আপনার মতন ইব্রাহিম হয়তো বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নেওয়ার জন্যই পরিকল্পনা করে আসছিল এতদিন। আজ আক্রমণ করলো। ইব্রাহিমের দীর্ঘদিনের পরিকল্পনায় সামিল আরও কয়েকটি দেশ। তারা তাদের দেশের সবচেয়ে সাহসী ও শক্তিশালী সৈন্যদল পাঠায় ইব্রাহিমকে সহায়তা করার জন্য। তাদের নিয়েই ইব্রাহিম আজ আক্রমণ করলো। ইব্রাহিমের শক্তিশালী সৈন্যদের কাছে ধরাশায়ী সুলতানের সৈন্যরা। ইতিমধ্যে ইব্রাহিমের সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছেন সুলতানের বেশ কয়েকজন সৈন্য। ইব্রাহিমের সৈন্যরা ধরে ফেলেছেন সুলতানকে। কয়েকজন সৈন্য সুলতানকে শক্ত করে ধরে রেখেছে, আর একজন সৈন্য সামনে দাঁড়িয়ে সুলতানকে মারবে। এমন সময় সাত করে একটা তীর সুলতানের কানের পাশ দিয়ে গিয়ে সুলতানের সামনে দাঁড়ানো তরবারি হাতে সৈন্যের বক্ষ ভেদ করলো। সৈন্যতা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখল মেরি দাঁড়িয়ে আছে তীর ধনুক হাতে। সুলতান ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে মেরির দিকে। সুলতান মেরির বাবার হত্যাকারী জেনেও আজ মেরি সুলতানকে প্রাণে বাঁচালো। এ তো রীতিমতো অবিশ্বাস্য। ইব্রাহিম এগিয়ে এসে বলল, রাজকুমারী মেরি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি ভুলে গেছো সুলতান তোমার বাবার হত্যাকারী? মেরির সামনে এগিয়ে এসে বলল, না, আমি কিছুই ভুলিনি। সে যেমন আমার বাবার হত্যাকারী, তেমনি সে আমার স্বামী।
আর যদি আমি তোমার বোন হতাম তাহলে পারতে তুমি তোমার বোনকে বিধবা করতে ইব্রাহিম? তোমার বোনের জায়গায় দাঁড়িয়ে আজ আমি তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি ইব্রাহিম। ইব্রাহিম তার সৈন্যদের ইশারা করে ইব্রাহিম ছেড়ে দিতে বলে মেরি বলল, এভাবে বলে কেন লজ্জা দিচ্ছ মেরি? তোমার প্রতি আমাদের অগাধ সম্মান ও শ্রদ্ধা এবং ভালোবাসার খাতিরে এবং তোমার মুখের দিকে তাকিয়ে সুলতানের প্রাণ ভিক্ষা দিয়ে গেলাম। কথা শেষে ইব্রাহিম তার সৈন্যদের নিয়ে চলে গেল। সুলতান নিশ্চিন্ত হলো যে মেরি যদি বাবার হত্যার বদলা নিতে চাইতো তবে ইব্রাহিমের হাত থেকে বাঁচাতো না। মেরিকে ভীষণ সন্দেহ করলেও এখন মেরির ওপর থেকে সুলতানের সন্দেহ কেটে গেছে। দুদিন পরে রাত গভীরে মেরির খুব কাছাকাছি আসলো সুলতান। মেরিকে একান্তে কাছে পেতে উতলা সুলতানের মন। উন্মাদের মতন আদর করতে লাগলো সুলতান। মেরিও বাধা দিচ্ছে না। সুলতান মেরির শরীরের নেশায় পুরোপুরি মাতাল হলেই মেরি বিদ্যুৎ গতিতে বালিশের নিচে তরবারি টেনে বের করে সুলতানের বুকে চালাবে এমন সময় খপ করে মেরির হাতটা ধরে ফেললো সুলতান। মেরি বুঝতে পারল এ যাত্রায় আর রক্ষা নেই তার। সুলতান মেরির চোখের দিকে তাকিয়ে ভাবছে, মেরি যদি তাকে হত্যা করার ইচ্ছে থাকে তাহলে ইব্রাহিমের হাত থেকে কেন রক্ষা করলো? মেরি নিজেকে পোশাক আবৃত করে উঠে দাঁড়িয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই সুলতান। তোমাকে যদি ইব্রাহিম হত্যা করে যেত তাহলে আমার বাবাকে ছুঁয়ে করা প্রতিজ্ঞার কি হতো বলো? তুমি আমার শিকার এবং তোমাকে হত্যা করে আমি আমার বাবার হত্যার বদলা নেব বলেই ইব্রাহিমের হাত থেকে তোমাকে রক্ষা করেছি। সুলতান হেসে উঠে বলল, কিন্তু এই সুলতানকে ঘায়েল করা যে অতটা সহজ নয় মেরি। এবার তো আমার হাতেই তোমার প্রাণটা যাবে। তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম কেবল, আর তার শুরুতেই তুমি বিশ্বাসের গলা টিপে হত্যা করলে মেরি। মেরি তাচ্ছিল্যের হাসি এসে বলল, বিশ্বাসঘাতক এবং একজন হত্যাকারীর বিশ্বাস অর্জন করার মোটেও কোনো ইচ্ছা নেই আমার সুলতান। যদি সুযোগ পাই তবে আমার হাতেই হবে তোমার মৃত্যু। সুলতান মেরির হাত ধরে টান দিয়ে মেরিকে বুকে টেনে একটা চুমু খেয়ে বলল, মেরি, কথাই আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আমার চরিত্রের কারণে সর্বনাশ তো হয়েই আছে আমার ব্যক্তিত্বের। আশেপাশের সব রাজ্যে সুলতানের নাম শুনলেই সবাই ভয়ে কেঁপে ওঠে, কিন্তু আজ তুমি আমাকে ইব্রাহিমের হাত থেকে বাঁচানোর পরে এটাই ভেবেছি সারাক্ষণ যে এবার তোমার সঙ্গ পেয়ে নিজেকে বদলাবো। কারণ একজন পুরুষকে একজন নারী চাইলেই বদলাতে পারে, ভালো বানাতে পারে, আবার খারাপও, কিন্তু সেটা আর হলো না। আজ আমার সাথে বিশ্বাসঘাতকতার কারণে তোমার জন্য মৃত্যু অবধারিত। মেরি বলল, মৃত্যু ভয়কে উপেক্ষা করতে পেরেছি বলেই বাবার হত্যার বদলা নিতে এত দূর এলাম সুলতান। এসবে আমি ভয় পাই না। মনে রেখো, আমিও রাজকুমারী, কোনো এক রাজার রক্ত আমার শিরা উপশিরায় প্রবাহমান। তরবারিটা মেরির সামনে রেখে সুলতান বলল, আমি ইচ্ছে করলে জোর জবরদস্তি করে তোমার দেহ ভোগ করতে পারতাম, কিন্তু অন্য সবার মতো আমিও তোমার প্রশংসা শুনে মুগ্ধ হয়েছিলাম। তোমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল মনে। স্বাভাবিকভাবেই বিয়ের প্রস্তাব দিলে তুমি আর তোমার বাবা কখনোই মানতে না, তাই যেভাবেই হোক তোমাকে নিজের তো করে নিয়েছিলাম। আমি খারাপ হলেও এটা ভেবেছিলাম যে অন্তত তোমার গর্ভে আমার সন্তান এলে সে আমার মতন খারাপ না হয়ে তোমার মতোই সাহসী ও বুদ্ধিমান হবে, কারণ তোমার গর্ভে ধারণ করা সন্তান আর তোমার মতন একজন আদর্শ মায়ের সন্তান কখনোই খারাপ হবে না। মেরি উঠে দাঁড়িয়ে বলল, তোমার মতন একজন জঘন্য মানুষের সন্তান আমার গর্ভে ধারণ করার আগে মৃত্যুই ভালো। সুলতান বলল, বৈবাহিক সূত্রে আমি তোমার স্বামী, তাতে যতই জঘন্য মানুষ হই তোমাকে একান্তে কাছে পাবার অধিকার আমার আছে। আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটা চূড়ান্ত। বিশ্বাসঘাতকতা করার জন্য শাস্তি তুমি অবশ্যই পাবে মেরি, তবে যদি চাও এই রাতের স্বামী হিসাবে তোমার একান্ত কাছে যাবার সুযোগ চাইছি, আর এটাই হবে তোমার জীবনের শেষ রাত। তুমি ভেবে বলো তুমি কি করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মেরি বলল, স্বামী হিসেবে আপনার অধিকার আমি আপনাকে আদায় করে দেওয়ার অনুমতি দিচ্ছি, বা আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু বাবার হত্যাকারী হিসাবে আপনি কোনো দিনও আমার মনে স্থান পাবেন না। সময় গড়ায়,
রাত গভীর হয়। সুলতান মেরি পাশাপাশি একই শয্যায়। সুলতান মেরিকে টেনে বুকে নেয়। জীবনের প্রথম কোনো পুরুষের একান্ত আলিঙ্গনে মেরি নিজেকে সঁপে দেয় সুলতানের বাহুতে। পরদিন বন্দি করা হয় মেরিকে। সুলতান সিদ্ধান্ত নেয় যে বিকেলেই রাজ্যের লোকজন জড়ো করে সবার সামনে জ্বলন্ত আগুন নিক্ষেপ করে মেরিকে হত্যা করার প্ল্যান সুলতানের। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। দেশে দেশে লোকজন মেরির জন্য আফসোস করতে লাগলো। একটা সাদা কাপড় পরানো হলো মেরিকে, হাত পা শিকল দিয়ে বাঁধা। সূর্য পশ্চিমে হেলতেই হাজার হাজার লোক এসে জড়ো হলো। কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানো হলো বড় করে। দাউ দাউ করে জ্বলছে আগুন। মেরির মনে একটাই আফসোস, বাবার হত্যার বদলা নিতে সে পারল না। সময় সন্নিকটে। সুলতানের নির্দেশ, মেরিকে নিয়ে যাওয়া হচ্ছে আগুনের দিকে। আগুনের কাছাকাছি এসে মেরিকে নিয়ে দাঁড়ালো সৈন্যরা সুলতানের হুকুমের অপেক্ষায়। আগুন এমনভাবে দাউ দাউ করে জ্বলছে যে আগুনের তাপেই ঝলসে যাওয়ার অবস্থা। সুলতান ইশারায় মেরিকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। সৈন্যরা মেরির হাত ও পা ধরে শূন্যে তুলে আগুনে ছুঁড়ে মারবে, এমন সময় প্রবল বেগে এক দমকা হাওয়া ভেসে এসে আগুন নিভিয়ে কাঠ কয়লা পর্যন্ত উড়িয়ে নিয়ে গেল। সবাই ভীষণ অবাক, এটা কি করে হলো? আসলে মেরি নিজেও ভুলে গিয়েছিল সেই বৃদ্ধের দেওয়া বেলি ফুলের কথা। ফুলটা দিয়ে বৃদ্ধ বলেছিল, যখনই সাহায্যের প্রয়োজন হবে ফুলের তাপ দিলেই তারা বুঝতে পারবে। মেরিকে যখন আগুনের কাছাকাছি আনা হয় তখন আগুনের তাপ লাগে ফুলে আর বুঝতে পারে মেরির সাহায্যের প্রয়োজন। এদিকে আশেপাশে রাজ্য থেকে হাজার হাজার সৈন্য ছুটে আসলো ঘোড়ায় চেপে। সুলতানের সৈন্যদের শেষ করে তারা এগিয়ে আসছে দেখে সুলতান বুঝতে পারল মেরির কিছু হলে সুলতান রাজ্য সহ সুলতানকে ধ্বংস করে দেওয়া হবে এবং তাছাড়া সুলতানের আজ রক্ষা নেই। মেরির হাতে পায়ে শিকল খুলে দেওয়া হলো। আশেপাশের রাজ্যের সৈন্যরা ঘিরে ফেলেছে চারিদিক থেকে। সুলতান কোমরে রাখা তরবারি টেনে হাত নিয়ে মেরিকে বলল, মেরি, তুমি আমার স্ত্রী হলে হয়তো তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইতাম, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আর ইতিহাসকে সাক্ষী হতে দেব না যে সুলতানের মৃত্যু অন্য কারোর হতে হয়েছিল। তবে তোমার কাছে অনুরোধ, তুমিই হবে আমার রাজ্য এবং তোমার বাবার রাজ্য, এই দুই রাজ্যের রানী। কথা শেষে সুলতান নিজের বুকে নিজেই তরবারি ঠুকিয়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সমাপ্ত হলো এক ভয়ঙ্কর অত্যাচারী শাসকের অধ্যায়। অবশেষে পূর্ণ হলো মেরির প্রতিজ্ঞা। দুই রাজ্যের রানী হলো মেরি। বাবার আদর্শের মেরি দুই রাজ্য পরিচালনা করে আবার ফিরিয়ে আনলো শান্তি সুখের দিন। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।